আসসালামু আলাইকুম সবাইকে। আমি আকিব। আজ আমি একটি কাব্যের ভাবার্থ বা মর্মার্থ বা আপনারা এটিকে কাব্যের ব্যাখ্যাও বলতে পারেন। এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সেই উক্ত কাব্যটি হলো কবি আল মাহমুদের 'বসেক' কাব্য। তো কবি আল মাহমুদকে আমরা সকলেই কম বেশি চিনি। তার ২১-এর কবিতা, এই কাব্যের কথা আমরা অনেকেই শুনেছি। তো কবি আল মাহমুদের কাব্যে খুব যে ছন্দমিল তাও আমি বলব না। তবে যতটুকু প্রয়োজন সাময়িকভাবে ততটুকু ছন্দমিল থাকে। কিন্তু তিনি খুব মিষ্টি, মিষ্টি শব্দ ব্যবহার করেন এবং অনেক সময় বাস্তবতা তুলে ধরেন। যাই হোক, আমি লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি নিয়ে এখন কথা বলব না। পরবর্তীতে এটি আমি আলোচনা করে দিব। আর এই কবিতাটি যেহেতু আমার মুখস্থ, অন্তরস্থ, সেহেতু আমার বায়ে, ডানে কোথাও আমার এই কবিতাটি রাখার প্রয়োজন হচ্ছে না। আমি এটি মুখস্থই বলতে পারবো এবং এই মুখস্থ বলার সাথে, সাথে স্বতঃস্ফূর্তভাবে আমি এটির ব্যাখ্যা দিয়েও যেতে পারবো। তো এই কবি আল মাহমুদের 'বসেক' কবিতায় কবি যেই বার্তাটা আমাদের দিয়েছেন, সেটা যদি আমি থিম আকারে বা জিস্ট আকারে বলি, সেটা এরকম হবে মূল কথাটি যে, যারা মূলত খুব বিত্তমান, গরিব, অসহায়, দারিদ্র তাদেরকে শোষণ করে সমাজে বিত্তমান হয়েছেন, অহংকারী, শ্রেণীভুক্ত, বিত্তমান, ধনী, অনেক বড়লোক, তাদের যে বাড়তি বাহাদুরি রয়েছে, তারা যে অহমিকা করে এবং তারা যে সমাজে নিজেদেরকে খুব বড় বলে মনে করে, তো তাদের যেই এই অহমিকার যেই ধারাগুলো রয়েছে সেগুলো কবি গুঁড়িয়ে দিতে বলেছেন। আর সমাজে যারা অসহায়, যেমন অসহায় পশু পাখি, অসহায় মানুষ, গরিব চাষি, তারপর গরিব মাঝি, বাবুই পাখি, টুনটুনি পাখি। তো এই কালবৈশাখীর যে ঝোড়ো হাওয়া, বিধ্বংসী বাতাস, এগুলো তো তাদের খুব ক্ষতি করে। তো কবি বলেছেন, কবি মিনতি করেছেন, প্রার্থনা করেছেন, অনুরোধ করেছেন যে এগুলো যাতে সে না করে। সে যাতে এই গরিব অসহায় মানুষদের প্রতি তার হিংস্রতা প্রদর্শন না করে বড়লোক শ্রেণীভুক্ত বিত্তমান যারা রয়েছে, যারা গরিবদের উপর শোষণ বঞ্চনা নিপীড়ন চালায়, তাদের প্রতি যাতে এগুলো প্রদর্শন করে। এবার আমি কবিতার লাইনগুলো বললে আরো সহজ হয়ে যাবে বিষয়গুলো। তো প্রথম লাইনেই কবি বলেছেন, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, যে বাতাসে কালবৈশাখীর যে হাওয়ায়, অর্থাৎ যে বিধ্বংসী হাওয়ায় বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। বুনো হাঁস কারা? যে সকল হাঁস বনে বাস করে, অর্থাৎ গৃহপালিত নয়, তাদেরকে বুনো হাঁস বলে। যে বাতাসে কালবৈশাখীর যে বাতাসে বুনো হাঁসের যে হাঁস বনে বাস করে, গৃহপালিত নয়, ঝাঁক অর্থাৎ দল ভেঙে যায় বা আলাদা হয়ে যায়। মূলত এই বুনো হাঁসগুলো বনে বাস করায় তারা তো নিয়ম শৃঙ্খলা মানে না। যেমন গৃহপালিত প্রাণী হলে মালিকের কথা শুনে তাদেরকে তাড়া দেওয়া যায়, ঠিক তেমনি এদেরকে দেওয়া যায় না। তো এরা বনে বাদারে থাকে, নিজেদের শখ খুশি ইচ্ছা মতন চলে, একটা ঝাঁক বেঁধে দল বেঁধে সবসময় চলে, কখনো তাদেরকে ছড়ানো যায় না যেহেতু তারা গৃহপালিত নয়। এই কারণে এই বাতাস এতটাই তেজি, এতটাই শক্তিশালী এবং এতটাই ধ্বংসাত্মক যে ওই বুনো হাঁসের ঝাঁক এই আর কেউ না পারলে ওই বাতাস ভিন্ন করে দিতে পারে বা আলাদা করে দিতে পারে। পরের চরণেই কবি বলেছেন, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে। আচ্ছা, জেট জিনিসটা কি? জেট জিনিসটা হলো গিয়ে উচ্চ গতি সম্পন্ন উড়োজাহাজ, অর্থাৎ আমরা যেটাকে বলি প্লেন বা বিমান। তো ওর উচ্চ গতি সম্পন্ন, খুব দ্রুত বয় বা দ্রুত চলে ওই উচ্চ গতি সম্পন্ন একটি উড়োজাহাজ হলো গিয়ে জেট। জেটের পাখা, জেটের যে দুটো পাখা থাকে, ওই পাখা দুমড়ে শেষে আছাড় মারে, অর্থাৎ দুমড়ে যায়, মুচড়ে দেয়, ভেঙে যায়, শেষে আছাড় মারে। আছাড় মারে বলতে বোঝানো হয়েছে যে মাটিতে সজোরে আঘাত হানে বা মাটিতে সজোরে আপতিত হয়, তা ধসে পড়ে, দুমড়ে শেষে আছাড় মারে। এর পরের চরণে কবি বলেছেন, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে। অর্থাৎ নদীতে যখন জোয়ার হয়, ভাটা হয়, তখন আমরা দেখি যে সামান্য ঢেউ খেলছে নদীতে, কিন্তু যখন এই কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা চলে, তখন ওই নদীর ওই সামান্য ঢেউটাই শূন্যে উঠে যায়, অর্থাৎ শূন্যে তুলে ছড়িয়ে দেয়। শূন্যে অর্থাৎ ফাঁকা স্থানে বাতাসে তুলে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেয়, এভাবে চারিদিকে আছড়িয়ে পড়ে ছড়িয়ে দেয়। আবার পরবর্তী চরণে বলতেছে যে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। নুইয়ে দেয় অর্থাৎ শুইয়ে দেয় বা নেতিয়ে দেয় বা বেঁকে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফ বলতে কি বোঝায়? টেলিগ্রাফ বলতে বোঝায় যে দূরে কোথাও বক্তব্য প্রেরণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে টেলিগ্রাফ বলে। আর টেলিগ্রাফের থাম বলতে বোঝানো হয় খুঁটি বা স্তম্ভ, অর্থাৎ আমরা যেটাকে খাম্বা বলি। এই যে তারের মাধ্যমে, খাম্বার সাথে তারের মাধ্যমে সংযোগ করে যেভাবে দূরে বক্তব্য বা আমরা যখন কলে কথা বলি বক্তব্য বা
বার্তাগুলো পাঠানো হয় সেটাকেই মূলত ওই টেলিগ্রাফ যন্ত্র বলা হয়। এবং এই টেলিগ্রাফ যন্ত্রটা 1837 সালে প্রথম বিদ্যুতের সাহায্যে ব্যবহার করা হয়। তো এই টেলিগ্রাফের যে থামগুলো থাকে, এই বাতাস এতটাই শক্তিশালী, এতটাই নিষ্ঠুর, এসে সেই টেলিগ্রাফের থামগুলোকেও নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। এরপরের চরণে কবি বলছেন, এখানে মূলত এই প্রথম প্যারাটাই তার যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বৈশাখের ঝোড়ো হাওয়ার, সেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। এর পরবর্তী চরণে কবিতার অনুরোধ জানাচ্ছে ওই বৈশাখের ঝড়ের কাছে, বাতাসের কাছে বা হাওয়ার কাছে। বলছে, সেই পবনের কাছে আমার এই মিনতি, সেই পবন অর্থাৎ সেই বাতাস, সেই পবনের কাছে আমার এই মিনতি, আমার এই অনুরোধ, আমার এই ইচ্ছা আমি ব্যক্ত করছি, আমি এই জিনিসটা চাচ্ছি। তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী। তিষ্ট তিষ্ট শব্দের অর্থ হলো স্থির হও, শান্ত হও, একটু দাঁড়াও ভাই। অর্থাৎ তিষ্ট হাওয়া, এই বাতাস, এই কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, এই বিধ্বংসী হাওয়া, তুমি একটু শান্ত হও। তিষ্ট মহাপ্রতাপশালী বলতে বোঝানো হয় যিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রতাপ। অর্থাৎ এই তুমি একটু দাঁড়াও না মহাপ্রতাপশালী, ক্ষমাশীল। অর্থাৎ অনুরোধ করছে যে তুমি একটু শান্ত হও, তুমি গরিব মাঝির ঘরের খুঁটি, তারপর গরিব গরিব চাষির ঘরের খুঁটি বা ঘরের যে গোলপাতার ঘরগুলো রয়েছে সেগুলো তুমি গুড়িয়ে দিও না, তুমি একটু শান্ত হও। তিষ্ট হাওয়া, তিষ্ট মহা প্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। কবি বলছে যে গরিব যে মাঝিটা আছে, তারা তো নৌকা চালিয়ে সংসার চালায়, সেই সংসারের সেই টাকা আয় করেই তাদের সংসারটা চলে। তো তাদের যে পালের দড়িটা রয়েছে, নৌকায় যে পাল থাকে, পাল তোলা নৌকা আমরা সবাই চিনি, তো সেই পালের যে দড়িটা থাকে, সেই দড়িটা যে তুমি ছিন্ন ভিন্ন করে দাও, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে তোমার কি লাভ বলো? কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে? বলো তো তোমার কি আনন্দ, কি মজা পাও ওই যে চাষির ভিটে, যে চাষা ভুষা চাষবাস করে, তাদের যে ছোট্ট একটা ভিটে থাকে, ভিটে অর্থ বাসস্থান বা বসবাসের স্থান, সেই ভিটেটা তুমি যে গুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, পুরো ভেঙে ফেলো, তো এতে তোমার কি সুখ বলো তো? মানে কবি প্রশ্ন করছেন যে তুমি একটু শান্ত হও, তুমি কেন এরকম করছো গরিবদের সাথে, অসহায়দের সাথে? তাদের এরকম ঘর বাড়ি ভেঙে দিয়ে, তাদের পালের নৌকার সুতা ছিঁড়ে দিয়ে তোমার কি আনন্দ? আবার পরবর্তীতেও তার আক্ষেপ প্রকাশ পাচ্ছে যে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের। অর্থাৎ টুনটুনি এক ধরনের পাখি এবং তারা সবসময় বেগুন পাতা দিয়ে মূলত বাসা তৈরি করে, এবং তাদের যে বেগুন পাতার বাসা, সেটাও এই কালবৈশাখীর ধ্বংসযজ্ঞ বা ধ্বংসযজ্ঞে সেটিও ধ্বংস হয়ে যায়, সেটিও ভেঙে পড়ে। শুধুমাত্র যে এই কালবৈশাখী ঝড় গরিব অসহায় মানুষদেরকেই তার ছোবলে আক্রমণ করে বা তার আক্রমণাত্মক হাতে ধরে নেয় তাই নয়, সে কিন্তু এই যেই পশু পাখিগুলো রয়েছে, যেই সাধারণ পশু পাখি অবলা প্রাণী রয়েছে, তাদেরও কিন্তু ক্ষতি সাধন করে। বেগুন পাতার বাসা ছিঁড়ে দেয় টুনটুনিদের। তারপর বলছে উল্টে দিয়ে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। এই দুঃখী মায়ের যে ভাতের হাঁড়ি থাকে সেটা যে উল্টে দাও, এটা একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যে দুঃখী যে মা, দরিদ্র যে মা বোন, দরিদ্র যে মানুষ, তাদের যে শেষ সম্বল থাকে ঘরখানা, সেই ঘরখানা তুমি উড়িয়ে দাও। তাদের যে টিনের চাল থাকে, চারিদিকে গোলপাতার বেড়া থাকে, ছোট্ট একটা বাঁশের খুঁটি থাকে, মাটির ঘর থাকলে সেই মাটিগুলো তুমি উলট পালট করে দাও, ওই ঘর টর সব উড়িয়ে দাও। তাদের যে সেই শেষ সম্বলটা, তাদের যে সচ্ছলতা শেষ শেষ প্রতীক, সেটিও তুমি দুমড়ে দাও, মুচড়ে দাও, একেবারে হারিয়ে দাও। উল্টে দিয়ে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, অর্থাৎ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। উল্টে দিয়ে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। এখানে একটা অনুধাবন আসে না, যদিও এমসিকিউ আসতে পারে যে বাতাসকে কবি কি বলে সম্বোধন করেছেন? বলেছেন হে দেবতা, হে দেবতা, হে দেবতা বলে তিনি বাতাসকে সম্বোধন করেছেন। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, দেবতা বলো তো তোমার কি আনন্দ, কি সুখ, কি মজা পাও, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। এই যে বাবুই পাখির ঘরটা যে তুমি উড়িয়ে দিলে, টুনটুনির বেগুন পাতার বাসা ছিঁড়ে দিলে, এতে তুমি কি মজা পালা, কি সুখ পাইলে, তুমি আমার একটু বলো তো। এই পর্যন্ত মূলত কবি এই প্যারা পর্যন্ত তার অনুরোধ, তার মিনতি, তার প্রার্থনা এই বাতাসের কাছে, পবনের কাছে, হাওয়ার কাছে সেটি ব্যক্ত করেছেন। আর প্রথম যে প্যারা পড়েছিলাম সেই প্যারায় তার বৈশাখের যে তাণ্ডব সেটি তুলে ধরেছে। এইবার পরবর্তী যে প্যারাগুলো আসবে সেগুলো হলো গিয়ে এই পবনের, বাতাসের
যেই কীর্তিগুলো রয়েছে, অর্থাৎ সুনাম খ্যাতি অর্জন, অর্থাৎ ভালো ভালো গুণ যেগুলো রয়েছে, মানে বাতাস কিন্তু একদিকে দয়ালু আবার একদিকে ধ্বংসাত্মক, সেটি বোঝানো হচ্ছে। এবং এখানে বলছে যে তোমার তো অনেক ভালো ভালো গুণের কথা আমি জানি। এবার সেই গুণের কথাগুলো তুলে ধরবে এবং পরবর্তীতে বলবে যে এত গুণ থাকার পরেও তুমি কেন নিঠুর হলে। যা হোক, এবার বলবে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা। রামায়ণ হলো গিয়ে পৃথিবীর 4টি জাত মহাকাব্যের একটি এবং এর রচয়িতা হলো বাল্মীকি। তো রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, অর্থাৎ রামায়ণে যে মানুষটার কীর্তিগাথা সুনাম খ্যাতি অর্জন আমি পড়েছি, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। তুমি কি সেই মহাবীর হনুমান, অর্থাৎ রামায়ণোক্ত একটি চরিত্র হলো মহাবীর হনুমান, যিনি খুব অত্যন্ত দক্ষ সুদক্ষ এবং বীর। এবং রামায়ণে তার অত্যন্ত বীরত্বপূর্ণ কিছু ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এখানে অনুধাবন আসে যে সেই মহাবীর হনুমানের পিতা তুমি বলতে কি বোঝো। এটা বলতে আমরা বলতে পারি যে রামায়ণোক্ত একটি চরিত্র হলো মহাবীর হনুমান, তার বিভিন্ন বীরত্বপূর্ণ এবং দক্ষ কিছু গুণের কথা আমরা রামায়ণে পড়ে থাকি। এবং সেই মহাবীর হনুমানের পিতা ছিলেন পবন। পবন অর্থাৎ বাতাস, হাওয়া, যিনি ছিলেন বায়ুর দেবতা। এবং কোনো সমস্যা হলে এই বায়ুর দেবতা এসে সবকিছু দ্রুত বেগে ধ্বংস করে দিতেন। অর্থাৎ ভালো কাজের একজন সঙ্গী ছিলেন, বা ভালো কাজের একটি দৃষ্টান্ত বা প্রতিচ্ছবি তুলে ধরতো। অর্থাৎ কোনো খারাপ কাজ করতেছে, এসে দ্রুত বেগে সেটা ধ্বংস করে দিল। এটা হলো একটা পৌরাণিক কথা বা কাল্পনিক হিন্দুদের যেই ধর্মীয় গ্রন্থগুলো আছে, পবিত্র গ্রন্থগুলো আছে, সেগুলোতে এগুলো তুলে ধরা হয়েছে। তো সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, কালিদাস হলো গিয়ে সংস্কৃত ভাষার বিখ্যাত বা অন্যতম কবিদের মাঝে একজন, এবং তার একটি মহাকাব্য হলো গিয়ে মেঘদূতম কাব্য, এবং এই মেঘদূতম কাব্যকে বাংলায় বলা হয় মেঘদূত কাব্য। তো কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী, তুমি না সেই দয়ালু মেঘের সাথী। আচ্ছা, এই কালিদাসের মেঘদূত কাব্যের দুটি খণ্ড ছিল, এরকম এই যে এরকম ছোট ছোট দুটি খণ্ড। দুটি খণ্ডের একটি খণ্ডের নাম ছিল পূর্ব মেঘ, আর একটি খণ্ডের নাম ছিল হলো উত্তর মেঘ। তো এখানে এই কাব্যের মূল কথাটা এরকম ছিল যে, মানে মূল কথা না, অংশ, সামান্য একটা অংশ ছিল এরকম যে একজন প্রেমিক তার প্রেমিকার বিরহে বা প্রেমে মাতোয়ারা হয়ে মেঘকে দূত করে একটি চিঠি পাঠায়। তো সেই সময়কার প্রেমিকদের বলা হতো যক্ষ এবং প্রেমিকাকে বলা হতো প্রিয়া। তো ওইভাবে বলা হয়েছে যে এক যক্ষ তার প্রিয়ার প্রেমে কাতর হয়ে মেঘকে দূত করে দ্রুত বেগে একটা বার্তা পাঠায় বা চিঠি পাঠায়। তো সেই চিঠি পাঠাতে সাহায্য করে ওই দুটি খণ্ড, পূর্ব মেঘ আর উত্তর মেঘ, এই দুজন। তো পূর্ব মেঘ মূলত উত্তর মেঘকে পথ প্রদর্শক বা পথ প্রদর্শন করে, অর্থাৎ পথ প্রদর্শক হিসাবে কাজ করে, এবং উত্তর মেঘ ওই চিঠিটা নিয়ে প্রিয়ার কাছে পৌঁছে দিয়ে আসে। তো এই যে এটা একটা ভালো কাজের দৃষ্টান্ত, অর্থাৎ যখন ওই মেঘগুলো পৌঁছে দিয়ে আসে চিঠিটা, তখন তো মেঘ তো বাতাসের ভিতর দিয়ে চলাচল করে, তো বাতাসও তো ওই ভালো কাজের সঙ্গী ছিল। তাই বলছে যে তুমি রামায়ণে পড়েছি যে পবন ছিল ভালো ভালো একজন দেবতা, তুমি তো সেই পবন। আবার কালিদাসের মেঘদূতে যেই মানে দয়ালু মেঘ ছিল, যে চিঠি পৌঁছে দিয়েছিল, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, তবে হাওয়া, এই বৈশাখের ঝড়ো হাওয়া, বিধ্বংসী হাওয়া, তুমি কেন এত নিঠুর হলে, কেন এত নিষ্ঠুর হলে, এত নির্মম হলে। পুড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি। এই যে গরিব চাষির ঘরে যে ছোট্ট একটা বাঁশের খুঁটি থাকে, এমনিতেই হেলে পড়ে, ঘুনে খায় কাঠগুলো, সেটাও তুমি ফেলে দিলে, ধ্বংস করে ফেললে, উড়িয়ে দিলে, তাদের শেষ সম্পলটাও তুমি নিয়ে নিলে। তাহলে উড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, অর্থাৎ লোককে ঠকিয়ে, লোককে শোষণ করে, বঞ্চনা করে যারা আজকে মস্ত দালান, বিরাট বিরাট প্রাসাদ গড়ে ফেলেছে, তাদের কোনো ইট খসাতে পারলে না। তো ওই তাদের তো কোনো একটি ইটও তোমার এই বিধ্বংসী হাওয়া এসে ওই ইটগুলো তো ফেলে দিতে পারলো না। শুধুমাত্র কি তোমার যেই গ্রাস বা ধ্বংসাত্মক থাবা, সেটি কি শুধুমাত্র গরিব মানুষদের জন্যই? এরপরে আবার বলছে, হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সোলেমানের। অর্থাৎ রাজা সোলেমানের অনেক সুবিচারের গল্প ছিল, তিনি ন্যায়পরায়ণ ও দক্ষ বীর যোদ্ধা ছিলেন, এবং তিনি সমগ্র বিশ্বের শাসক ছিলেন, এবং তিনি মূলত বিখ্যাত ছিলেন তার ন্যায়পরায়ণ ব্যক্তিত্বের জন্য। এবং তাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বা অন্য জায়গা থেকে তাকে বলা হয় ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা। তো তুমি সেই রাজা সুলেমানের বাহন না, তুমি না। রাজা সুলেমান যখন সারা দেশটা, বিশ্বটা শাসন করত, তখন তার বাহন হিসাবে কাজ করতেই বাতাস, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। অর্থাৎ যার তলোয়ার,
ওই যে সেই যারা সুলেমানের তলোয়ার অত্যাচারীর গর্দান নিয়ে নিত, কল্লা কেটে ফেলতো এবং অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত, যারা অহংকার করতো, নিজেদেরকে বড় ভাবতো, তাদের যে মস্ত অট্টালিকা ছিল, বিরাট দালান ছিল, সেটা সবসময় গুড়িয়ে দিত, ভেঙে দিত, ধ্বংস করে দিত। তো যেই সুলেমান এত ন্যায়পরায়ণ, অপরাধীর যথাযথ যথোপযুক্ত শাস্তি দিত, তো সেই সুলেমানের না বাহন ছিলে তুমি? তুমি না সেই সুলেমানের শাসন কাজে সহায়তা করতে, তার ভালো ভালো কাজের সঙ্গী হিসাবে ছিলে? তারপরে আবার বলতেছে যে কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ। আচ্ছা, কবিদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বা মহান হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি আমরা যাকে বলি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন এবং 14তম সন্তান ছিলেন তিনি। বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী একজন মানুষ। গীতাঞ্জলি দ্য সং অফারিংস এই বইটির জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তো তিনিও তোমার কাছে কর জোরে দাঁড়িয়েছিলেন, মানে তোমার কাছে দুই হাত তুলে এভাবে কর জোর করে তোমার কাছে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, যা যা পুরনো, শুষ্ক, মরা, অদরকারি, অর্থাৎ যা পুরনো, যা গত হয়ে গিয়েছে, শুষ্ক অর্থাৎ যা একেবারে কি বলবো, যে ড্রাই, ইংরেজিতে যেটাকে ড্রাই বলে, খরা হলে যেরকম মাটি টাটি ফেটে যায়, শুষ্ক হয়ে গেছে, মরা, যা মৃত, এবং অদরকারি, যার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, কাল বৈশাখের এক ফুয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ কাল বৈশাখ ঝড়ের যেই বিধ্বংসী রূপ আছে, তার এই একটা ফুতে উড়িয়ে দিতে বলেছিলেন কবি রবীন্দ্রনাথ তার কোনো একটা কাব্যে। তার এক ফুয়ে উড়িয়ে দিতে কেন? এখানে একটা অনুধাবন আসতে পারে যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কাল বৈশাখের এক ফুয়ে উড়িয়ে দিতে বলেছিলেন। মূলত আমরা যখন নতুন বছর, ইংরেজি নতুন বছর আসুক বা বাংলা নতুন বছর আসুক, যে নতুন বছর আসুক না কেন, আমরা কিন্তু এরকম একটা নিজের ভিতরে একটা মানে আত্ম উপলব্ধি করি যে যা, আগে যা গেছে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, আমরা এবার পরবর্তীতে আরো খুব সুন্দরভাবে আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলবো, আমার জীবনটাকে সুন্দর করে তুলবো, আরো সুন্দর হবে আমাদের জীবন। আগে যা গেছে গেছে, এই বছরের থেকে আমাদের নতুন উদ্যমে, নতুন চেতনায় আমরা আসলে আমাদের পথ চলবো, বা আমাদের প্রত্যয় হবে নতুন নতুন প্রত্যয়, নতুন ভাবে আমাদের জীবনটা শুরু করব। তো এই কথাটা বোঝানোর জন্যই মূলত রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি এগুলো সব কাল বৈশাখের এক ফুয়ে উড়িয়ে দাও। এরপরে সর্বশেষ যেই বার্তাটা বা যেই অনুরোধটা কবি কাল বৈশাখের কাছে করবে, কাল বৈশাখী ঝড়ের কাছে করবে, সেটি এবার আসবে শেষ প্যারা। এখানে বলেছে, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। তুফান, তুমি যদি ধ্বংস করতেই চাও তবে তাহলে শোনো, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, ধ্বংস করো, গুড়িয়ে দাও, ভেঙে দাও তাদের। যে বিভেদকারী যেই পরগাছাগুলো আছে, বিভেদকারী পরগাছা কারা, এটা অনুধাবনে আসতে পারে। বিভেদকারী পরগাছা বলতে বোঝানো হয়েছে যারা সমাজে বৈষম্য, নৈরাজ্য, সামাজিক বৈষম্য, অর্থাৎ ধনী গরিব, হিন্দু মুসলিম খ্রিস্টান, ছোট বড়, বয়সে ছোট বয়সে বড়, অর্থাৎ বিত্তমান দারিদ্র, অন্যদিকে বস, আবার একজন সাধারণ কর্মচারী, এই যে এদের ভিতরে যারা বৈষম্য গড়ে তোলে, তাদেরকে তুমি ধ্বংস করো। বিভেদকারী পরগাছাদের, এরা বিভেদ সৃষ্টি করে সমাজে। পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, পরের শ্রমে, পরের টাকায় যারা মস্ত দালান গড়েছে, মস্ত মস্ত বাড়িঘর গড়ে ফেলেছে, অন্যকে শোষণ করে করে তলে ফেলে ফেলে বাড়িঘর গড়ে ফেলেছে, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। তাদের যে বাড়তি বাহাদুরি আছে, যারা যে হনু সাজতে চায় বা তারা নিজেদেরকে এত বড় মনে করে, তাদের যে বাহাদুরি, অহমিকা, তাদের যে হিংসাত্মক মনোভাব, তাদের যে শোষণ করার চেতনা, সেগুলো তুমি গুড়িয়ে ফেলো, সেগুলো ধ্বংস করে ফেলো। তুমি কেন এই সাধারণ মানুষজনকে ধ্বংস করছো? তোমার যদি ধ্বংস করতে ইচ্ছা হয় তাহলে তুমি তাদেরকে গিয়ে ধ্বংস করে ফেলো। এই যে আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার এই কবিতার ব্যাখ্যাটা শেষ করব। মূলত আমাদের সমাজে ধরলাম রহিম সাহেব একজন সরকারি কর্মচারী, তিনি একজন কি বলা যায়, অধ্যাপক, তার মাসিক বেতন 70,000 টাকা। এবং করিম সাহেব উনিও একজন সাধারণ শিক্ষক কলেজেরই, তার বেতন তিনি কেবল জয়েন করেছেন, তার বেতন হলো গিয়ে 20,000 টাকা। এখন রহিম সাহেব অনেকদিন ধরে চাকরি করছেন, এজন্য তিনি সব ধরনের সুযোগ সুবিধা পান সব সময়, কিন্তু এই পরবর্তীতে যিনি যুক্ত হয়েছেন, যার বেতন মাত্র 20,000 টাকা, তিনি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পান না। তিনি যখন বলবেন যে আমাদের তো বেতন আরো 5-7 হাজার টাকা বাড়ার কথা, তো আমাদের অন্তত 1,000 টাকা আপনারা বেতনটা বাড়ায় দেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়।
তখন কিন্তু দেখবেন ওই রহিম সাহেব যিনি 70,000 টাকা বেতন পান, তখন কিন্তু তিনিই চাইবেন না যে যিনি কম পাচ্ছেন বা ভুক্তভোগী তার 1,000 টাকা হলেও বাড়ুক, তিনি কিন্তু 70,000 টাকা পান আর উনি কিন্তু মাত্র 20,000 টাকা পান। তো এই ক্ষেত্রে এখানে একটা দৃষ্টান্ত দেওয়া যায় যে এই সমাজে যাদের খুব বেশি থাকে তারা অনেক বেশি চায়, আর যাদের মূলত কম থাকে, কম পায়, তারা আসলে চায়ও কম, পায়ও কম। এটা সমাজের কেমন যেন একটা মানে অবর্ণনীয় নিয়ম, মানে কাকতালীয় একটা নিয়ম যে যাদের কম তারা আসলে কমও পায়, কমও চায়, আবার যাদের আছে তারা মূলত শোষণ করতে 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 অনেক উপরে উঠে যায়। এই হলো গিয়ে পুরো কবিতার একটা বৈশিষ্ট্য বা পুরো কবিতার একটা মূল ভাব, যেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরে আছে হলো গিয়ে লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি, যদিও লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি অত বেশি গুরুত্বপূর্ণ না, ওইখান থেকে খুব অল্প স্বল্প এমসিকিউ বা জ্ঞানমূলক আসতে পারে। যেমন 2টি এমসিকিউ আসতে পারে সর্বোচ্চ। যদি আমি পাঠ পরিচিতির কথা বলি, পাঠ পরিচিতিতে একটা কথা আছে যে ঋতু পরিক্রমায়, মানে ঋতুর পর ঋতু যখন আসে তখন এই কাল বৈশাখী ঝড় রুদ্র সংহারক রূপে আবর্তিত হয়। মানে কি রূপে আবর্তিত হয়? রুদ্র সংহারক রূপে। এই একটা এমসিকিউ আসতে পারে। আরেকটা হলো গিয়ে এই যে বিভেদকারী পরগাছা বা যারা বিত্তমান ধনী শোষক শ্রেণী, তাদের তাদের যে অবসান কামনা করা হয়েছে কোন প্রতীকের মাধ্যমে? এটা হবে হলো গিয়ে বৈশাখের বা কাল বৈশাখী ঝড়ের প্রতীকের মাধ্যমে বা ধ্বংসাত্মক বৈশাখী ঝড়ের প্রতীকের মাধ্যমে তাদের অবসান কামনা করা হয়েছে। আর লেখক পরিচিতির কথা বললে কবি আল মাহমুদের জন্ম মৃত্যু খুব একটা আসে না, তারপরেও মনে রাখা ভালো। ওনার জন্ম হলো গিয়ে 1936 সালে এবং মৃত্যু 2019 সালের 15ই ফেব্রুয়ারি। আর তার কথা সাহিত্য এটি আসতে পারে যে পানকৌড়ির রক্ত, এই কথা সাহিত্য। আর একটা আছে শিশুতোষ কবিতার বই পাখির কাছে ফুলের কাছে। আর কিছু আছে হলো গিয়ে কাব্যগ্রন্থ, যেমন লোক লোকান্তর, কলের কলস, সোনালী কাবিন, মায়াবী পদ্মা দুলে ওঠো। এগুলো থেকে আসতে পারে কোনটি তার কাব্য, কোনটি তার উপন্যাস, কোনটি তার কথা সাহিত্য। আর কিছু আসতে পারে যে তিনি তাকে মুক্তিযুদ্ধ খুব প্রগাঢ়ভাবে অনুপ্রাণিত করেছিল। তাকে তার যেই কাব্য ছিল সেই কাব্যে লোকশব্দের যেরকম ব্যবহার ফুটে উঠেছিল, ঠিক তেমনি ঐতিহ্য প্রীতিও ছিল দেখার মতো। তো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। তো এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। এর বেশি আসলে কিছু লেখক পরিচিতি থেকে তেমন কিছু আসলে আসে না, আসে খুব সামান্য। তারপরে তার মানে যে পড়তে হবে না তা না। তো আশা করি আমি আমার আহ, যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, কবিতার ব্যাখ্যা, সেটি বেশ ভালোভাবে করতে পেরেছি, চেষ্টা করেছি। এখন বাকিটা আপনাদের মতামত। প্রথমবার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।